আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে মুসলিম মনীষীদের জীবনী এবং তাদের অবদান, তাদের দর্শন নিয়ে আলোচনা করি এবং তা থেকে আমাদের জন্য কি শিক্ষা সেটা খুঁজে বের করার চেষ্টা করি। আজকে আমরা যে বিজ্ঞানী নিয়ে আলোচনা করব, তিনি মাস্টার অফ জিওগ্রাফি নামে খ্যাত। তিনি হলেন বিজ্ঞানী আল ইদ্রিসি। আমরা তার জীবনী সম্পর্কে আলোচনা করব এবং তা থেকে আমাদের জন্য শিক্ষা কী সেটা খুঁজে বের করবো। এবং এসব জানার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক প্রফেসর মোহাম্মদ ইকবাল হুসাইনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহান বিজ্ঞানীর জীবনী নিয়ে আলোচনা করব এবং তা থেকে আমাদের জন্য ইন্সপাইরেশনগুলো কী সেটাও খুঁজে বের করব। শুরুতেই এই বিজ্ঞানীর জীবনীর উপরে একটি তথ্যচিত্র চলুন দেখে আসি। আবু আবদুল্লাহ মুহাম্মদ আল ইদ্রিসি আল কুরতুবি আল হাসানি আস-সাবিত পরিচিত ছিলেন মুহাম্মদ আল ইদ্রিসি নামে। তিনি একই সঙ্গে ভূগোলবিদ, মানচিত্রাঙ্কনবিদ এবং চীন ও মিশর বিশেষজ্ঞ ছিলেন। আল ইদ্রিসি 1100 সালে জন্মগ্রহণ করেছিলেন আলমোরাভিডস নিয়ন্ত্রিত সেউটা শহরে। তার প্রাথমিক জীবনের বেশিরভাগ সময় উত্তর আফ্রিকা এবং তৎকালীন মুসলিম স্পেন অঞ্চল আন্দালুসে কাটিয়েছেন। গবেষকগণ অনুমান করেন এ সময় উভয় অঞ্চলের বিষয়ে যথেষ্ট তথ্য সংগ্রহ করেন তিনি। 16 বছর বয়সে তিনি আন্তোলিয়া ভ্রমণ করেন। তিনি কর্ডোবায় লেখাপড়া করেন। আল ইদ্রিসির স্বল্প পরিচিত রচনার মধ্যে একটি চিকিৎসা অভিধান রয়েছে। এই অভিধানে তিনি সহজ ওষুধ ও ভেষজ ব্যবহার করে নিরাময়ের পথ আলোচনা করেছেন। এ সময়ের চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীরা তাঁর অভিধান ব্যবহার করতেন। তাঁর লেখা অভিধানে দেয়া তালিকাটি অনন্য, কারণ এতে প্রায় 12টি ভাষায় ঔষধের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীকালের আরব চিকিৎসকরা আল ইদ্রিসির অভিধান দিয়ে প্রভাবিত হয়েছেন। তিনি ভ্রমণ পিপাসু ছিলেন, ফলে পর্তুগাল, পাইরেনিস, ফরাসি আটলান্টিক উপকূল, হাঙ্গেরি এবং জার্ভিক, বর্তমানে ইয়র্ক হিসেবে পরিচিত, সহ ইউরোপের অনেক জায়গায় গিয়েছেন। এই ভ্রমণ তার মানচিত্র তৈরিতে সহায়তা করেছে। আল ইদ্রিসি 1154 সালে সিসিলির দ্বিতীয় নরমান কিং রজারের জন্য তাবুল রজারিয়ানা আঁকেন। তিনি রজারের দরবারে 18 বছর ছিলেন। তাবুল রজারিয়ানায় তিনি মানচিত্রের ভাষ্য এবং চিত্রায়নের কাজ করেছেন। তার তৈরি করা তাবুল রজারিয়ানা মধ্যযুগের বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র। আল ইদ্রিসি চীন সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তিনি চীনের চামড়া, লোহা ও তরবারি শিল্পের উল্লেখ করেন। তিনি হ্যাংজুহু শহরের কাঁচের জিনিসপত্রের উল্লেখ করেছেন এবং কোয়ানজোর সিল্ককে সে সময়ের সেরা সিল্ক হিসেবে বর্ণনা করেন। এ থেকে বোঝা যায় তিনি চীন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। আল ইদ্রিসি 1165 সালে মৃত্যুবরণ করেন। আমরা এই যে বিজ্ঞানীর জীবনী দেখলাম, আসলে এই বিজ্ঞানীদের যখন জীবনী আমরা দেখি, আমাদের মনের মধ্যে একটা নতুন এক ধরনের স্পিড আমাদের তৈরি হয় যে এই সকল কাজগুলো আমাদের মুসলিম মনীষীরা করে গেছেন, কিন্তু আমরা জানি না। এখন এই যে আল ইদ্রিসি সম্পর্কে আমরা যে তথ্যগুলো দেখলাম, একজন ইদ্রিসি হয়ে ওঠা বা কিভাবে এত বিখ্যাত হলেন উনি। মুসলিম জ্ঞান বিজ্ঞানে যে কর্ডোবা, আন্দালুস এবং ইসলামের সাথে সমন্বয় হয়ে যে এরা ইসলামী স্পেন হয়ে উঠল, ইসলাম এখানে জ্ঞানের চর্চা যখন খ্রিস্টানরা ছিল, কিন্তু মুসলমানদের যে জ্ঞানের প্রবাহ, যেমন কোরআনের প্রথম কথা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যার ফলে মুসলমানদের মধ্যে জ্ঞানের স্পিরিট ছিল খুব বেশি। যার ফলে আপনি জানেন যে আল্লামা কুরতুবীর মতো এই যে বড় তাফসীর কারকের মতো জন্ম হয়েছে স্পেনে। ওইখানে বসে আরবিতে স্পেনে তো অনেক বিজ্ঞানী মনীষীরা জন্ম হয়েছেন। আমাদের আল ইদ্রিসি এমনই একজন, উনি স্পেনে জন্মগ্রহণ করেছেন। এই মানে জ্ঞানের আলোর মধ্যে তিনি আরো আলোকিত হয়েছেন, সেই পরিবেশ পেয়েছিলেন। সে বলা হয়েছে যে তার পিতার বাড়িতে একটা বিশাল লাইব্রেরি ছিল। তখনকার প্রাতিষ্ঠানিক শিক্ষা তো পরিবার ছিল, মূল শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ছিল। তারপরে ছিল শায়েখ কেন্দ্রিক প্রতিষ্ঠান, ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান, এইরকম কয়েকটি প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেছেন। তারপরে তিনি ইজিপ্টোলজিস্ট হিসাবে তিনি ইতিমধ্যে জিওগ্রাফির আগেই তিনি কারণ হলো মিশর তখন জ্ঞানের একটা আধার। আপনারা জানেন যে সেই ফারাওদের সময় থেকেই এবং মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবীদের জায়গা, এখানে অসংখ্য নবীদের আসা যাওয়া,
যার ফলে সকল সভ্যতার একটা বড় টার্গেট ছিল মিশরকে দখল করা। এটা কিন্তু রোমানদেরও টার্গেট ছিল, রোমানরা দখল দীর্ঘদিন ছিল। তখন ইজিপ্টোলজিস্টের দাম খুব ছিল, জি রোমান সাম্রাজ্যের খুব দাম ছিল। একদিক থেকে ইসলামী সভ্যতা স্পেন, অপর দিক থেকে আফ্রিকা, ইজিপশিয়ান সিভিলাইজেশন, অন্যদিকে হলো রোমান সাম্রাজ্য। যার ফলে রোমানদের কাছে মিশরীয় জ্ঞান বিজ্ঞানে যারা বিজ্ঞ তাদের দাম খুব ছিল। আল ইদ্রিসি এটার এক্সপার্ট ছিলেন, যার ফলে তার একটা খুব বেশি পরিমাণ একটা গ্রহণযোগ্যতা ছিল ইয়ার কাছে, রোমানদের কাছে। তো তিনি যখন যে কিউটে তিনি জন্মগ্রহণ করেন, যেটা কিউট আপনারা জানেন একেবারেই ওই মরক্কোর দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। এখন যদিও এটা স্পেনের অধীনে আছে। একসময় তো সবটাই মুসলমানদের স্পেন ছিল, মুসলমান হারিয়ে গেছে, কিন্তু কিউটটাও মুসলমান। এখানে 85% মুসলমান, এখনো মুসলমান, কিন্তু এটা স্পেনের অধীনে আছে। এখানে জন্মগ্রহণ করেছে এবং তার স্ট্যাচু আছে এখনো ওইখানে। সে যে জিওগ্রাফিতে অবদান দিয়েছে, ওনাকে তো মাস্টার অফ জিওগ্রাফি বলা হয় এটার কারণ সেই জায়গায়। তারপর তিনি এই নলেজ অর্জনের পরে বেসিক্যালি উনি প্রথম হলেন ইজিপ্টোলজিস্ট। তিনি চলে গেলেন হলো সিসিলি। আপনারা জানেন যে 850-তে মুসলমানরা সেখানে ইনভেনশন শুরু করে এবং 300 বছর পর্যন্ত মুসলমানদের হাতে থাকে সিসিলি। পরবর্তীতে মুসলমানরা হাতে রাখতে পারেনি। মুসলমানরা ফলেনের পরে কিন্তু সেখানে সিসিলি আমাদের ইদ্রিসি সেখানে গিয়েছে, সে আমন্ত্রণ পেয়েছে এবং সেখানে গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি এত বড় আলোকিত জ্ঞানী ছিলেন, এত পরিচিত জ্ঞানী ছিলেন তখন রোমান সাম্রাজ্যে, যে তেনাকে এই যে রজার সিফসিলিস যে তখন রোমান সাম্রাজ্য কর্তৃক মনোনীত যে যারা রাজা ছিলেন, রজার সেকেন্ড তাকে ওয়েলকাম জানায় তার প্রাসাদে। এটা ব্যক্তির জন্য না, তার এলেমের জন্য। মানে একজন মুসলিম স্কলারকে ইনভাইট করেছে তার প্রাসাদে ইনভাইট করেছে। কখন? ইতিহাসটা আপনাকে দেখতে হবে। যখন কিছুদিন আগে মাত্র মুসলমানরা সেখানে কি হয়েছে, ফল করেছে, পতন হয়েছে এবং মুসলমানদেরকে সমানে হত্যা করা হয়েছে। তো রজার সেকেন্ডের খুব বড় অভিলাষ ছিল সে পূর্বমুখী বাণিজ্যও করবে, অভিযানও করবে, দুটোরই ছিল। তাকে যখন সে হায়ার করে, সে ওয়েলকাম জানায় এবং সে বলে যে আমার জন্য তিনি দৃষ্টিভঙ্গি দিয়ে দেন রজা, যে এইরকম একটা জিওগ্রাফি আপনি তৈরি করবেন, একটা মানচিত্র তৈরি করে দেবেন, যে মানচিত্রের মাধ্যমে আমি ইন্ডিয়ার সাথে ট্রেড করতে পারবো, চায়নার সাথে ট্রেড করতে। কারণ ইন্ডিয়া আসতে হলে, আপনার চায়না আসতে হলে সবাইকে এই যে ভূমধ্যসাগরের এই রুট ধরে, তখন তো আর সুয়েজ খাল ছিল না, এই ঘুরে আসতে হতো। তো ঘুরে আসার ম্যাপটা ছিল খুব কঠিন, এটা অত সহজ ছিল না। ওনাকে যখন এই প্রজেক্ট দেওয়া হলো, ওনাকে বলা হয় যে জর্জিয়ান, এটাকে বলা যে রজারিয়ান জিওগ্রাফিও বলা হয়, যেহেতু রজা এটাকে প্রমোট করেছে। তো উনি তার কাছ থেকে তো উনি এটা করার জন্য উনি আগ্রহ প্রকাশ করলেন, উনি অ্যাকসেপ্ট করলেন এবং সে অ্যাকসেপ্ট করার পরেই তিনি ব্যাপকভাবে তার যে ট্রাভেলার হিসাবে যে উনি প্রসিদ্ধ হলেন, এটা হলেন যখন এই প্রজেক্টটা হাতে নিয়ে। আজকে আমরা আলোচনা করছি দ্য ফাদার অফ জিওগ্রাফি আল ইদ্রিসিকে নিয়ে। কিং ওনাকে ইনভাইট করেছিলেন এবং একটি রোডম্যাপ তৈরি করতে বলেছিলেন। তার এটা খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট ছিল এবং মুসলমানদেরকে বিতরণ করার পরে এই জায়গাতে তিনি চাচ্ছিলেন যে মুসলমানকে দিয়েই এমন একটা কাজ করতে যে তার মেধাকে খাটিয়ে সে এই সিসিলিকে অন্যতম উচ্চতায় নিয়ে যাবে, পৃথিবীকে উচ্চতায় নিয়ে যাবে। কারণ হলো মুসলমানরা যখন ক্ষমতায় ছিল সিসিলিতে, তখন তারা খুব গভীরভাবে কাছ থেকে পর্যবেক্ষণ করেছে যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে নতুন নতুন ইনোভেশনে তারা ফার্স্ট। যে সিসিলিতে কোনোদিন কৃষিকাজ হতো না, সে সময় আসলে তাদের হাতেই ছিল, কৃষিকাজ হতো না, সে কৃষি বিপ্লব ঘটায় দিল, মুসলমানরা কৃষি বিপ্লব ঘটায় দিল। যার ফলে তো এই প্রজেক্ট পাওয়ার পরে তিনি ভ্রমণ করলেন ব্যাপকভাবে, একেবারে সেই আঙ্কারা, আপনার ওই ইস্তাম্বুল থেকে শুরু করে, মানে বাইজেন্টাইন, তখন তো আর ইস্তাম্বুল হয়নি, বাইজেন্টাইন থেকে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্য সহ মিশর,
এবং উত্তর আফ্রিকার পুরোটাই উনি একেবারে চষে বেড়ান। উনি রুট দেখলেন, তার টার্গেট ছিল যে জিওগ্রাফিটাকে পারফেক্ট করা, যার ইজিস্ট পথটাকে বের করে নিয়ে আসা। পথটাকে বের করার জন্য যেটার কেন্দ্রবিন্দু হবে সিসিলি এবং বাইজেন্টাইন যেটার কেন্দ্রবিন্দু হবে, এখান থেকে ম্যাপিং করা হবে। ম্যাপিংটা হবে এখান থেকে। আপনি জানেন যে আরও যারা ম্যাপিং করেছেন তারা যে যেখানে ছিলেন সেখান থেকে ম্যাপিং করতো, তো তাকে দেওয়া হলো যে ম্যাপিংটা হবে সেখান থেকে। তো তিনি ব্যাপকভাবে ভ্রমণ করে তিনি এমন চমৎকার এক ম্যাপ তৈরি করলেন, এমন চমৎকার ডিসক্রিপটিভ এক ম্যাপ তৈরি করলেন, যেখানে শুধু ম্যাপই থাকলো না, যে জায়গায় আপনি যাবেন সেই জায়গার একটা ঐতিহাসিক বর্ণনাও তিনি নিয়ে আসলেন। তো তিনি কিন্তু কি করলেন, একেবারে এই চায়নাতে কি হয়, কিভাবে যেতে হবে, আপনার ট্রেডটা কিভাবে করতে হবে, কোন রুট ধরে যাওয়ার পরে এখানে তারা বেনিফিটেড হবে বেশি। তারপর হলো আপনার ইন্ডিয়া থেকে সম্পদ যদি দ্রব্য যদি ট্রান্সফর্ম করা হয় নৌকা দিয়ে, তাহলে কোন রুট সহজে হবে বাইজেন্টাইনে, সিসিলিতে, তাহলে এগুলি চিপ দাম হবে, এইগুলি সহ বর্ণনা সহ খুব চমৎকারভাবে একটি চমৎকার একটা জিওগ্রাফি, একটা মানচিত্র করলেন, যেটাকে এই জন্য তাকে একেবারে ইউরোপিয়ান সকল গবেষকরাও সবাই তাকে ফাদার অফ দ্য জিওগ্রাফি বলে অভিহিত করেছে। এরপরে আমরা যেটা দেখেছি যে পরবর্তী পর্যায়ে ক্রিস্টোফার কলম্বাস বা ভাস্কো দা গামা যখন তারা গবেষণা করেন এবং পরবর্তীতে আমেরিকা জয় করেছেন, তার মানচিত্রকে বেস ধরে তারা গবেষণা করেছেন। তারা বেস ধরেছেন এবং তিনি মানচিত্রকে, আগে তো মানচিত্র উত্তর আফ্রিকা পর্যন্ত শেষ হয়ে যেত, আমেরিকা এখানে আসতো না, আবার ফার ইস্টও আসতো না। তিনি মানচিত্রে আমেরিকার আমেরিকাকে চূড়ান্তভাবে না আনলেও আমেরিকার রুট উনি নির্ধারণ করে দিয়েছেন এবং বলেছেন যে এই সাগরের পরে মানুষ আছে। তিনি চীনের পরে ফারিস্টকে নির্ধারণ করে বলেছেন যে এরপরেও মানুষ আছে। এরা উনি ধারণা দিয়ে ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন। তো এই যে কলম্বাস যে অভিযান চালিয়েছে, এর বেস ছিল হইল আল ইদ্রিসি। আমরা আজকে আলোচনা করছি বিশিষ্ট বিজ্ঞানী, স্পেশালি দ্য ফাদার অফ ফিলোসফার, বিজ্ঞানী আল ইদ্রিসিকে নিয়ে। এবং আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর মোহাম্মদ ইকবাল হুসাইন। আমরা আলোচনা করছিলাম যে তার অবদান, এবং তিনি প্রথম এখানকার যে রোডম্যাপটা তৈরি করেছিলেন, যেটা পরবর্তীকালে বিজ্ঞানীরা বা জিওগ্রাফার যারা তারা এটাকে কাজে লাগিয়েছে। ইতিহাসে আল ইদ্রিসির মতো ব্যক্তি আছেন যিনি এমন জিওগ্রাফি তৈরি করেছেন যেটার ধারণা থেকে বাইজেন্টাইনের তারা চীনে ব্যবসার পথ খুলেছে, যে ইন্ডিয়া থেকে তারা খাদ্য নেওয়ার পথ খুঁজে পেয়েছে, কলম্বাসের মতো ব্যক্তি আমেরিকায় যাওয়ার ধারণা পেয়েছে। সুতরাং আমাদের রুট এখানে, আমাদের উচ্চতাটা সেই জায়গায়। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা একটা কাজ করতে পারি কিনা, মানে এটা যদি রাষ্ট্র বা আন্তর্জাতিকভাবে করুক না করুক, আমরা এমন কিছু করতে পারি কিনা যে আমাদের যারা প্যারেন্টসরা আছে, বাবা মারা তাদের সন্তানদের সাথে ছোটবেলায় গল্প করতে করতে ঘুমানো লাগে তাদেরকে, তো ওই জায়গাতে ওই গল্পগুলো ভূতের গল্প, শিয়ালের গল্প না হয়ে আমাদের মুসলিম ইতিহাস ঐতিহ্যের গল্প হতে পারে কিনা? জি, অবশ্যই আপনি খুব চমৎকার কথা বলেছেন। যে এই কনসেপ্টটা একসময় ছিল, এখনও যে কোনো কোনো ফ্যামিলিতে নাই তা না, যে আমাদের পরিবার হবে শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার অবশ্যই যেরকম আমরা এখন বলি যে আমরা কিভাবে খাবো, যেমন ধরেন যে কিছুদিন আগে আমি দেখেছি ইউনিসেফ আমাদেরকে খুব চমৎকার একটা প্রজেক্ট দিয়েছে যে আমরা কিভাবে পানি খাবো। বাপ মা শেখাচ্ছে যে পানিটা গ্লাসে রেখে এভাবে ঘুরে রাখতে হবে, তার মানে এটা আমরা শিখে গেলাম। কথার ছলে, কাজের ছলে তাকে শেখানো। ঠিক এইভাবে অবশ্যই পিতামাতাকে তাকে কাজের ছলে বোঝাতে হবে, পিতামাতাকেও জানতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এক্সিবিশন হতে পারে, আপনি যে লাইব্রেরিতে বিভিন্ন নামে কর্নার হতে পারে, যেমন একটা বিশ্ববিদ্যালয়ে একটা হলের নাম হতে পারে আল ইদ্রিসের নামে, একটা হলের নাম হতে পারে আল ইদ্রিস, তাহলে ইদ্রিসকে তখন এটা অটোমেটিক্যালি অনেকে জেনে যাবে। তারপর একটা রোডের নাম হতে পারে। তারপর শুধু তাই নয়, আপনি ধরেন যে ওই যে বিভিন্ন খেলনার বিষয়, সেখানে বিভিন্ন গল্পকারের বিষয়, আমি যেটা সবসময় বলে থাকি যে আমাদের যারা লেখেন, যারা বিভিন্ন ইতিহাস নিয়ে গল্প লেখেন, তাদেরকে এইরকম আমাদের যারা বিজ্ঞানীরা ছিলেন, যারা জ্ঞান বিজ্ঞানে অবদান রেখেছেন, তাদের ছোটদের জন্য আল ইদ্রিস সুন্দর একটা বই হতে পারে, ছোটদের জন্য আল ইদ্রিস হতে পারে। তারপরে আপনি ধরেন যে আপনার একটা লাইব্রেরি আছে এলাকায়, ছোট্ট একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করে এটা আল ইদ্রিস লাইব্রেরি বা এটা আল খাওয়ারিজমি লাইব্রেরি। কেন?
তারা জ্ঞান বিজ্ঞানকে প্রমোট করেছেন, আসেন আমরা জ্ঞান বিজ্ঞানকে প্রমোট করি। এভাবে সাংস্কৃতিকভাবে অনেক কিছুই আমরা সামনে নিয়ে আসতে পারি, যেটা শুধু টেক্সটের মাধ্যমে না পড়েও আমরা একজন জানতে পারি। আপনি ধরেন যে আপনার এলাকায় একটা মোড়ের নাম আছে হলো আল ইদ্রিস মোড়। আল ইদ্রিস, আপনি একটা মোড়ের নাম দিলেন, বিভিন্নভাবে উপায় এটা আসতে পারে, অর্থাৎ আমাদের আলোচনায় আনতে হবে, চিন্তায় আনা দরকার, চিন্তায় আনতে হবে। আমাদের যে চিন্তার যে একটা কালচারে পরিবর্তন করা দরকার, কালচারের চিন্তার দৈন্যতাটা চেঞ্জ করতে হবে। এখন আমরা মুসলমানরা, আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের মধ্যে সাংস্কৃতিক এবং মানসিক যে দৈন্যতা আছে, এই দৈন্যতাকে পরিহার করতে হলে, মানে ওভারটেক করতে হলে একটাই পথ আছে, সেটা হলো আমরা এই আমাদের করণীয় কি আরেকটু জানতে চাইবো। তার আগে আমরা আমাদের আর একটু উজ্জীবিত হওয়ার জন্য আমরা একটি মুসলিম ঐতিহ্যের উপরে ছোট্ট তথ্যচিত্র চলন দেখে আসি। রোডস দ্বীপটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। গুরুত্বপূর্ণ সমুদ্র পথে এই দ্বীপের অবস্থান রোডসকে একটি সমৃদ্ধ ইতিহাস দিয়েছে। 4000 খ্রিস্টপূর্ব সাল থেকে এই দ্বীপে মানব বসতি আছে বলে গবেষকগণ অনুমান করেন। গ্রিসের ডোডেকানিজের রোডস দ্বীপের প্রধান শহর রোডস। এই শহরকে 1988 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত করে। বর্তমানে শহরটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবরা এ শহর দখল করে। এই দ্বীপ দখলের জন্য বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়েছে, ফলে বিভিন্ন শাসকদের শাসনামলে এ দ্বীপের স্থাপত্য ও সংস্কৃতি বৈচিত্র্য লাভ করে। অটোমান সাম্রাজ্যের সময়ে এ শহরে নানা স্থাপনা নির্মিত হয়েছিল, বিশেষত মসজিদ, হাম্মাম এবং আবাসিক ভবন। এই স্থাপনাগুলো নির্মাণে তারা খিলানযুক্ত দরজা এবং কাঁচা পাথর ব্যবহার করেছেন। এই ভবনগুলোর স্থাপত্য বিশ্লেষণে বলা যায় এখানে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলন ঘটেছিল। তবে ভূমিকম্প প্রবণ এলাকা বলে এখানকার বেশ কিছু ভবন নষ্ট হয়ে গেছে। এই শহরের ইসলামী স্থাপত্যগুলো হল গ্র্যান্ড মাস্টার্স প্রাসাদ, সোলাইমানের মসজিদ, মধ্যযুগের দেয়াল, আবিষ্কৃত মধ্যযুগের ভাঙা জাহাজ, আব্দুল জেজিল জাজিমি ইত্যাদি। মধ্যযুগীয় এই দেয়াল 14 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। 1480 অটোমান অবরোধের পরে এবং পরবর্তী বছরের ভূমিকম্পের পরে এই দেয়াল পুনর্নির্মাণ করা হয়। মধ্যযুগীয় শহরটি 4 কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে অবস্থিত। এটি উত্তরের উচ্চ শহর এবং নিম্ন দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বিভক্ত। মূলত নিচু শহর থেকে প্রাচীর দ্বারা পৃথক। এই সময়ের একটি আকর্ষণীয় স্থাপনা হাফিজ আহমেদ আগা গ্রন্থাগার। গ্রন্থাগারটি হাফিজ আহমেদ আগা 1793 সালে প্রতিষ্ঠা করেছিলেন। হাফিজ আহমেদ আগা এই শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে উজগুর কাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুলতানের দরবারে চাকরি করতেন। তিনি নিজ শহরে শিক্ষিত জনগণের জন্য গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে 1955টি গ্রন্থ নিয়ে এটির সূচনা হয়। এই গ্রন্থাগারে এখনও অনেক মূল্যবান পাণ্ডুলিপি রয়েছে। গ্রন্থাগারের দেওয়ালে শহরের পুরনো মানচিত্র খোদাই করা আছে। আমরা এই যে মুসলিম ঐতিহ্য মেডিয়েভাল সিটি অফ রোডস যেটা দেখলাম, এগুলো তো আসলে আমাদের জন্য এক ধরনের ইন্সপাইরেশন। তো এই জায়গাগুলো দেখার বা এই জায়গাগুলো আমাদের প্রজন্মের কাছে তুলে ধরার কি কোনো উপায় যথেষ্ট পরিমাণ আছে বলে মনে করেন? এখন যে সমস্যাটা আমাদের আছে যে এই উসমানীয় যে ব্যাপক এই রোডসে যে সাংস্কৃতিক কালচার, এখন কিন্তু এটা মুসলমানদের হাতে নাই, এই সিটিটা গ্রিসের অধীনে, কিন্তু সেই সাংস্কৃতিক কালচার সভ্যতা খুব কাছাকাছি। কিন্তু যে জিনিসটা আমরা করতে পারি, আমাদের যাদের সামর্থ্য আছে, এই জিনিসগুলি আমাদের মধ্যে একেবারে হারিয়ে গেছে। যেমন আগে একটা মহসিন ফান্ড ছিল, বড় ফান্ড, অনেক বৃত্তি দেওয়া হতো। এখন আমাদের যারা চিন্তাশীল আছেন, যাদের অর্থ সামর্থ্য আছে, তারা ধরেন আমাদের 10 জন ছাত্রের একটা ভালো, যার একটা প্রতিযোগিতা হতে পারে, একটা রিয়েলিটি শো হতে পারে, যে প্রথম 10 জন যারা সেরা করছে এই বিজ্ঞানের ক্লাসে, তাদেরকে আমরা 10টা সিটি দেখাতে নিয়ে যাবো বা 5টা সিটি দেখাতে, দেখবেন 10 লক্ষ আবেদন পড়ে যাবে। এই জায়গাতে একটা জিনিস যেটা আপনি বলছেন, যেগুলো কিন্তু একটা চিন্তার ব্যাপার। আমাদের কিন্তু অনেকেই স্টাডি ট্যুর হচ্ছে, এটা সেটা হচ্ছে, তো ওই জায়গাতে চিন্তার জায়গাটাতে যদি আমরা একটু আমাদের বাচ্চাদেরকে এরকম নিয়ে যেতে পারতাম, একটি ভালো কাজ হতো। এবং সেক্ষেত্রে বোধহয় আমাদের একটা ইন্সপিরেশন হতে পারে মোহাম্মদ আল ইদ্রিসি, যার নিয়ে কথা বলছি, কারণ উনি একজন জিওগ্রাফার বা ফাদার অফ জিওগ্রাফার উপাধি পাওয়ার আগে কিন্তু উনি প্রচুর ভ্রমণ করেছেন, এবং ভ্রমণের কথাটা কিন্তু কোরআনেও এসেছে। আমরা যদি সত্যিকার অর্থে এই ধরনের কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে আমাদের এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস আমাদের ইনক্লুড করা দরকার আমাদের বিভিন্ন সময়। এটাকে একটা ট্রেন, কারণ হলো আপনার শিক্ষার পরিপূর্ণতা আসে কিন্তু ভ্রমণের মাধ্যমে। আপনি এখান থেকে ধরেন আজকে
নিশ্চয়ই আমরা যেদিন থেকে কোরআন হাদিস পড়ি মক্কা মদিনা আমাদের ব্রেনে, আপনি হজ করেছেন, উমরা করেছেন, আপনি জানেন, দেখার পরে কিন্তু মনে হয় যা শিখেছি কিছুই না, যা শিখেছি মনে হয় বাস্তবতা অনেক বেশি। এখন আমাদের কথা হলো যে ফাইনালি যদি আমরা আমাদের সন্তানদের মধ্য থেকে আল ইদ্রিসির মতো বিজ্ঞানী পেতে চাই, এক বাক্যে যদি আমরা বলতে বলি কি করণীয় আমাদেরকে অবশ্যই কোরআন হাদিসকে সামনে নিয়ে আমাদের যে চেতনা, আমি যে মুসলমান, আমি সেই জাতি, আমার মধ্যে ইদ্রিসি ছিল, খাওয়ারিজির মতো ব্যক্তি ছিল, ওই জায়গায় যাওয়ার মতো চেতনাটা আমাদের শানিত করে আমার সন্তানদেরকে এই চেতনাটা ট্রান্সমিট করতে হবে। এবং সেটা করতে গেলে আমার বোধ হয় আগে জানা দরকার। ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খায়র। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরাও চাই যে আমাদের সন্তানদের মধ্য থেকে এরকম আল ইদ্রিসির মতো বিজ্ঞানী অথবা আল ফারাবির মতো বিজ্ঞানী বা ইবনে সিনার মতো বিজ্ঞানী অথবা এমন বিজ্ঞানী হোক যারা বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখবে, বিশ্ব মানবতা যাদের কথা স্মরণ করবে, দ্বীনের খেদমত হবে, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।